হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি সেরেঙ্গেটির চোরা শিকারি আমার নিজের লেখা বইটা থেকে অংশগুলো তোমাদের কাছে শেয়ার করছিলাম। তো আগের অংশ অবধি আমরা দেখেছি যে ফ্যারেল চলে আসতে চাইছে সেরেঙ্গেটিতে, কারণ সে মনে করছে যে সেখানে তার কোনো একটা ড্রিম জব সে খুঁজে পাবে। একটা উত্তেজনাময় জীবনের খোঁজে সে সেরেঙ্গেটিতে চলে আসছে এবং জুলিয়াস থাবিতের সঙ্গে দেখা করতে চাইছেন, কারণ সেরেঙ্গেটির জঙ্গলের তিনিই সর্বেসর্বা। তো দেখি আগে আগে কি হয়। ব্লুপ্রিন্ট। মিস্টার জুলিয়াস থাবিতের অফিস আরুসাতে। ওর চেম্বারের বাইরে দর্শন প্রার্থীদের জন্য বরাদ্দ জায়গায় অপেক্ষা করছিল ফ্যারেল। এখানে গদি আটা সোফা আর গুটি কয়েক জাজিম মোড়া বেতের শৌখিন চেয়ার, একটা কাঁচের সেন্টার টেবিলের ওপর ন্যাশনাল জিওগ্রাফির কয়েকটা ম্যাগাজিন, দেওয়ালে মাসাই শিল্পীর হাতে তৈরি সিংহ আর চিতার ঝুলন্ত মুখোশ। ঘরের দুই কোণে অপরূপ কারুকার্য করা মাটির টবে ফণিমনসার দুটি নয়নাভিরাম বনসাই। তার একটাকে ফ্যারেল চিনতে পারল, ইউফোরবিয়া ক্যান্ডেলাব্রা। অন্যটা হয়তো বা একেভেরিয়া হতে পারে। হলঘরটির ডান দিকে একটা কাঁচ ঢাকা কিউবিকেল। এখানে বসেন থাবিতের সেক্রেটারি। সামনে নেমপ্লেট, নাম লেখা মিস জুলেনা কানুম্বা। এই কিউবিকলটির শেষ প্রান্তে একটা ছোট্ট প্যাসেজ, সেটা ছাড়ালেই বন্ধ ডাবল ডোরের বড় ঘর উকি দিচ্ছে। ওটাই বোধহয় থাবিতের চেম্বার। ইন্টারভিউতে মনোনীত হয়ে আজ এখানে এসেছে ফ্যারেল। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলেই আজই নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা। সকাল 9টায় আসতে বলা হয়েছিল তাকে, কিন্তু ফ্যারেল একটু তাড়াতাড়িই পৌঁছে গিয়েছিল। জুলেনার সঙ্গে দেখা করতে সে ওকে মিষ্টি হেসে এখানে অপেক্ষা করতে বলেছে। জুলেনা প্রায় মধ্য 30-এর, দীর্ঘাঙ্গিনী, সুশ্রী এবং বেশ সপ্রতিভ। সোফায় বসে ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ফ্যারেলের নজর মাঝে মাঝেই চলে যাচ্ছিল জুলেনার কিউবিকেলের দিকে। চোখে পড়ছে বেশ ব্যস্ততা আছে তার। ঘন ঘন ফোন কল আসছে। ফোনে কথা বলতে বলতে টেবিলের ওপর রাখা নোটপ্যাডে কিছু লেখালেখি করছে। বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না ফ্যারেলের। থাবিত বোধহয় অনেকটাই নির্ভর করেন এই মহিলার উপর। আর কার কার উপর ভরসা করে তিনি তার দপ্তর চালান সেটা জানতে হবে। কমে বলেছে ওর দলেই একনের গুপ্তচর আছে, সব খবর বাইরে চলে যায়। তাই ফ্যারেলকে চোখ কান খোলা রাখতে বলেছে সে। চোখ কান খোলা রাখা মানে কি সবাইকে সন্দেহের চোখে দেখতে হবে? এই যে সেক্রেটারি জুলেনা, তার মানে এও সন্দেহের ঊর্ধ্বে নয়। ভাবতে ভাবতেই মনটা তেতো হয়ে গেল ফ্যারেলের। পদে পদে অবিশ্বাস নিয়ে চলা মোটেই কোনো সুখকর অভিজ্ঞতা হতে পারে না। ও চোখ বন্ধ করে বলে দিতে পারে সন্দেহভাজনদের তালিকা থেকে এই ভদ্র ও মার্জিত জুলেনাকে অনায়াসে বাদ দেওয়া যায়। ঠিক 9টার সময় থাবিতের চেম্বারে ডাক পড়ল ফ্যারেলের। সঙ্গে জুলেনাও ঢুকলো এক গাদা ফাইল নিয়ে। থাবিত ফ্যারেলকে স্বাগত জানিয়ে উষ্ণ করমর্দন করে বললেন, একটু বসো, আমি কয়েকটা দরকারি কাগজে সইসাবুত সেরে নিই। ইন্টারভিউর দিনই প্রথম যখন থাবিতকে দেখেছিল ফ্যারেল, তার ভালো লেগেছিল মানুষটিকে। ঠিক কেন তা বলা মুশকিল, তবে ভদ্রলোকের মুখে এক ধরনের সারল্য আছে যা মনকে ছুঁয়ে যায়। মাঝারি উচ্চতা, কিন্তু পেশিবহুল শরীর, মুখে অমায়িক হাসি। এমনভাবে কথা বললেন ফ্যারেলের সঙ্গে যেন কতদিনের চেনা। কমে ওর সম্বন্ধে যা বলেছিল ফ্যারেলের কাছে মনে হয় সবটুকুই ঠিক বলেছে। নির্ভেজাল মানুষ একজন। থাবিত যখন ফাইল সই করছিলেন, ফ্যারেল চারিদিকে চোখ বোলাচ্ছিল। আয়তাকার ঘরটির ডান দিকের শেষ ভাগটা একটা সরু করিডোরে মিশেছে। সম্ভবত ওটা বাইরে যাওয়ার একটা আপৎকালীন পথ। ওদিকের দেওয়াল সংলগ্ন অগ্নি নির্বাপক যন্ত্রের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সামনে থাবিতের সানমাইকা দেওয়া ডেস্ক টেবিল, বেশ বড়সড়। টেবিলের ডান দিক দখল করে আছে কম্পিউটার, ডেস্ক ফোন, ইন্টারকম স্পিকার আর সদ্য তোলা ম্যাজেন্টা রঙের নেমেসিয়ার গুচ্ছ দিয়ে সুন্দর করে সাজানো একটা সুদৃশ্য টেরাকোটা ফুলদানি। বাঁদিকে গোছ করে রাখা বেশ কিছু ফাইল, পেন স্ট্যান্ড, পিন কুশন, কার্ড পাঞ্চার, পেপার ওয়েট, স্টেপলার, এইসব টুকিটাকি। তার সঙ্গে রয়েছে এবনি কাঠের তৈরি মিশকালো তেল চকচকে শৌখিন একটা ছাইদানি, যা বানানো হয়েছে রাজহংসের আকৃতিতে। প্রায় 6 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি চওড়া এই রাজহংস ছাইদানিটা এত সুন্দর যে সহজেই দৃষ্টি আকর্ষণ করে। হাঁসের ডিম্বাকৃতি শরীরটা হলো সিগারেটের ছাই ফেলার মূল জায়গা। তার দীঘল গ্রীবা এসে শেষ হয়েছে তীক্ষ্ণ সূচালো চঞ্চুতে। রাজহাঁসের চোখের জায়গায় বসানো একটা উজ্জ্বল লাল পুঁতি।
জুলেনা ফাইল নিয়ে বার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই একজন বেয়ারা 2 কাপ ধুমায়িত কফি ওদের দুজনের সামনে রেখে গেল। থাবিত তাকে বললেন, সিরোনকা, আব্দুলকে একটু কাছে পিঠে থাকতে বলো। কফিতে চুমুক দিয়ে থাবিত বললেন, একটু বেশি কড়া হয়ে গেল কি? আমি আসলে রোবাস্তা কফিটাই পছন্দ করি, অ্যারাবিকাটা যেন বড্ড নরম সরম। ফ্যারেল হেসে বলল, কোনো অসুবিধে নেই, আমার সব রকম চলে। থাবিত কফিতে চুমুক দিতে দিতে ফ্যারেলকে লক্ষ্য করছিলেন। ফ্যারেলের 6 ফিট 2 ইঞ্চির মুগুর ভাজা নির্মেদ সুঠাম দেহ, ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি থাবিতকে আকৃষ্ট করেছিল। ফ্যারেলকে বললেন, দয়া করে দরজাটা একটু বন্ধ করে দেবে? ফ্যারেল বিনা বাক্যবায়ে উঠে গিয়ে ছিটকিনি তুলে দিয়ে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। তার সাপদের মতো ক্ষিপ্র ভঙ্গিতে সন্তুষ্ট হয়ে নিজের মনেই মাথা নাড়েন থাবিত। হবে, মন বলছে একে দিয়েই হবে। ফ্যারেল একে একে তার সবটুকু কথা বলে ফেলল। ভ্যালেন্সিয়া দ্বীপ, মাসাই মারার জীবন, অরণ্য প্রেম, একঘেয়ে কাজের থেকে মুক্তি পেতে সেরেঙ্গিটিতে এসে মিস্টার থাবিতের শরণাপন্ন হওয়া, কিছুই বাদ গেল না। যদিও একন বা তার দলের প্রসঙ্গ এড়িয়ে গেল ফ্যারেল। থাবিত বললেন, বেশ বেশ, তোমার কথা শুনলাম, এবার আমার কথা শোনো। ফ্যারেল বলল, যদি কিছু মনে না করেন, এই বন্ধ ঘরে বসে কথা না বলে আমরা আশপাশটা একটু বেড়াতে বেড়াতে আলোচনা করতে পারি কি? থাবিত ভুরু কুঁচকে তাকালেন ফ্যারেলের দিকে। ফ্যারেল আরও একবার অনুনয়ের স্বরে বলল, প্লিজ। থাবিত নেহাতি ভদ্রলোক, শটান উঠে দাঁড়িয়ে পড়লেন। চলো তাই হোক, একটা রাউন্ড দিয়ে আসি। জুলেনার কিউবিকলের পাশেই একটা বছর 22-23-এর ছেলে দাঁড়িয়ে, মাঝারি গোছের শরীর, মুখের আদল একটু চোয়ারে প্রকৃতির। ডান ভুরুর উপর একটা এবড়ো খেবড়ো গর্ত, মনে হয় সেটা বুঁজে যাওয়া কোনো বিচ্ছিরি ধরনের পুরনো ক্ষত। চোখ দুটো খুদে খুদে, মাঝে মাঝেই পিট পিট করছে। চ্যাপটা নাক, পুরু ঠোঁট। থাবিত জুলেনাকে বললেন, একটু বেরোচ্ছি, আধ ঘন্টার মধ্যে ফিরব। তারপর ওই ছেলেটার দিকে তাকিয়ে বললেন, আব্দুল, জিপটা না থাক, আমার গাড়িটাই নিচ্ছি, তোকে আসতে হবে না, এখানেই থাকিস, পরে দরকার পড়বে। পিছনের পার্কিং লটে থাবিতের ব্যক্তিগত গাড়িটা রাখা ছিল। উনি ড্রাইভিং সিটের দিকে এগোচ্ছিলেন। ফ্যারেল বলল, আমি ড্রাইভ করছি স্যার, চাবিটা দিন। গাড়িটা স্টার্ট করে ফ্যারেল বলল, আমার অপরাধ মার্জনা করবেন, আমাদের আলোচনা যাতে 5 কান না হয় এই বেয়ারা অনুরোধ করতে হলো। আপনি অত্যন্ত ভদ্রলোক, অন্য কেউ হলে এই প্রস্তাবে রাজি হতো না। আমি সামান্য চাকুরি প্রার্থী, আপনি এই বিশাল সেরেঙ্গেটির জঙ্গলের দণ্ডমুণ্ডের কর্তা, আর আমি আপনার অধস্থান কর্মী হিসেবে কাজে যোগ দিতে এসেছি। থাবিত বললেন, আমার অফিস ঘরের বন্ধ দরজা পেরিয়ে কথা চলে যেত, এই কথা তুমি বলতে চাও? বলা তো যায় না স্যার, কথায় বলে দেওয়ালেরও কান আছে। তাছাড়া কমে আমায় বলেছে আপনার গোপন পরিকল্পনা বারবার কিভাবে ফাঁস হয়ে যায়, কোথাও একটা গণ্ডগোল আছে, তাই একটু অতিরিক্ত সাবধানতা নিতে হলো। থাবিত এবার আফসোসের ভঙ্গিতে বললেন, কথাটা ভুল নয়, শুধু গণ্ডগোলটা যে কোথায় কিছুতেই ধরতে পারছি না। এরপর থাবিত ফ্যারেলকে খুলে বললেন তার সমস্যার কথা, সেরেঙ্গেটির দুর্যোগের কথা, কিভাবে গত 2 বছরে উনি একাধিক চোরা শিকারীর দলকে ধরেছেন, কিন্তু একন আর তার দলবল বারবার জাল থেকে পিছলে যাচ্ছে। সব বললেন তিনি আস্তে আস্তে। বললেন, দেখো ফ্যারেল, তুমি নিশ্চয়ই জানো একটা অরণ্যকে রক্ষা করা মানে শুধু তাকে প্রচারের হাত থেকে বাঁচানো নয়। একটা জঙ্গল অনেকভাবে বিপদগ্রস্ত হতে পারে। এই সেরেঙ্গেটিকে ঠিকমতো যত্ন করে রক্ষা করতে গেলে নানা রকম কাজ করতে হয়, কিন্তু এই মুহূর্তে এই জঙ্গলের সামনে সবথেকে বড় বিপদ হলো একন। তাই আমার সামনে এখন গুরুত্বপূর্ণ কাজ একনকে তার দল বল শুদ্ধ শায়েস্তা করা। আপনি যদি আমায় ভরসা করতে পারেন তাহলে আমি এই কাজে আপনাকে সাহায্য করতে প্রস্তুত। সত্যি কথা বলতে কি, কমে আমাকে এই একনের কথা বলেছিল। মিস্টার থাবিত, আপনার মতোই আমিও জঙ্গল ছাড়া অন্যত্র শ্বাস নিতে কষ্ট পাই। আমিও বন্যপ্রাণীদের ভালোবাসি। প্রকৃতির নিয়মে বাঁচার তাগিদে হিংস্র হয় কেউ কেউ, কিন্তু একনের মতো মানুষরা লোভী আর এই সরল প্রাণীগুলোর থেকে অনেক বেশি ধূর্ত আর হিংস্র। আমি মাসাই মারা ছেড়ে সেরেঙ্গেটিতে আপনার সঙ্গে কাজ করতে এসেছি, শুধু এই জল্লাদগুলোকে সাজা দিতে চাইব। ধাবমান গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কথাগুলো বলল ফ্যারেল। থাবিত ফ্যারেলের কাঁধে হাত রাখলেন। আমি তোমার মতো একজনকেই খুঁজছিলাম ফ্যারেল। অরণ্যপ্রেমী মানুষ অনেক দেখেছি আমি,
কিন্তু তার জন্য কৃচ্ছ সাধন করতে প্রস্তুত এমন মানুষ বড় একটা চোখে পড়েনি। আমার মন বলছে তুমি পারবে। আশা করি এই কাজে ঝুঁকির কথাটা তোমার মাথায় আছে। আছে স্যার, আমি প্রস্তুত। থাবিত খুশিতে ফ্যারেলের পিঠ চাপড়ে দিলেন। আমি জানতাম জুলেনার কাছে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার রাখা আছে, নিয়ে নিও। তোমাকে বহাল করা হয়েছে স্পেশাল ওয়াইল্ড লাইফ ভলান্টিয়ার হিসেবে। এতে একটা সুবিধে হবে, কোনো বাঁধা ধরা অফিসে তোমায় হাজিরা দিতে হবে না, কিন্তু সেরেঙ্গেটির জঙ্গলের যে কোনো জায়গায় তুমি অবাধে ঘোরাফেরা করতে পারবে। তবে খুব সাবধান, গোপনীয়তা যেন বজায় থাকে। স্যার, একটা আবদার করতে পারি? অবশ্যই। একা একা এত বড় কাজ তো করা যাবে না জানি, তবে কোনো বড় দলবল তোমায় দিতে পারবো না। তোমার সঙ্গে একজনই সহযোগী থাকবে, কমে। ফ্যারেলের মুখ আনন্দে ঝলমল করে উঠল। স্যার, আমি ঠিক এই আবদারটাই করতে যাচ্ছিলাম। থাবিত হাসলেন। খুশি তো? খুব খুশি। ও আমার ভালো বন্ধু। সে কি আমি বুঝিনি ভাবছ? কমে যখন তোমার ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসেছিল তখনই টের পেয়েছি তোমরা খুব ভালো বন্ধু। কিন্তু শুধু এই কারণেই ওকে তোমার সঙ্গে জুড়ে দিইনি। এই কাজ যা আজ থেকে তোমার ঘাড়ে পড়ল তার প্রতি সুবিচার কমেই করতে পারবে। ওর মতো বিশ্বাসী লোক আমার এই বন দপ্তরে খুব বেশি নেই। তাছাড়া সেরেঙ্গেটির জঙ্গলকে ও হাতের তালুর মতন করেছেন। একটু থেমে থাবিত বললেন, চলো অফিসের দিকে ফেরা যাক এবার। ফ্যারেল গাড়ির অভিমুখ ঘুরিয়ে নিল। যদি কিছু মনে না করেন একটা কথা বলছি। আপনি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন। আসলে আপনি মানুষটা বড্ড সরল সোজা। থাবিতের ভুরু কুঁচকাল। কি বলতে চাও? মানুষকে সবসময় সন্দেহ করব? না স্যার, সন্দেহ করতে বলছি না, কিন্তু ভালো করে চিনে ওঠার আগে কাউকে ক্লিনচিটও দেবেন না। আমার কথাই ধরুন, আমাকে আপনি কতটুকু চেনেন, অথচ আমার কথায় অফিস ছেড়ে বেরিয়ে পড়লেন। গাড়ির চাবিও আমার হাতে নির্দ্বিধায় দিয়ে দিলেন। আমি যদি আপনার শত্রুপক্ষের লোক হতাম? ফ্যারেলের পায়ে একটা আলতো চাপড় মেরে থাবিত বললেন, তোমার ব্যাপারে কওমে বিস্তর ভালো কথা বলে গেছে। ফ্যারেল একটু মিষ্টি করে হাসল। সেই কথাই তো বলছি স্যার, বিশ্বাস। কওমেকে বিশ্বাস করেন, তাই আপনার মনে আমার সম্বন্ধে কোনো প্রশ্ন তৈরি হয়নি। যদিও আমার আচরণ খুব স্বাভাবিক ছিল না, প্রশ্ন ওঠা উচিত ছিল। থাবিত সামনের রাস্তার দিকে তাকিয়েছিলেন। একবার বাঁ হাতের কবজিটা সামনে নিয়ে এসে হাত ঘড়িতে সময় দেখলেন। তারপর বললেন, হয়তো ঠিক কথাই বলছো তুমি, কিন্তু আমি মানুষটাই এরকম। কোনো অন্যরকম প্রমাণ না পর্যন্ত সবাইকে বিশ্বাস করতে ভালোবাসি। ফ্যারেল নরম গলায় বলল, বড় বড় কথা বলছি, আমার অপরাধ মার্জনা করবেন স্যার, কিন্তু একনের মতো লোকের মোকাবিলা করতে গেলে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমার বা কমের থেকেও বেশি বিপদ আপনার হতে পারে। জানেন তো ওরা কি জিনিস? একবার হাতে পেলে আমাদের কাউকে ওরা ছাড়বে না। তা সত্যি। তাছাড়া আমার সন্দেহ হয় আপনার সবথেকে বিশ্বস্ত অনুচরদের মধ্যে কেউ বেইমানি করছে। আর আপনি বললেন না আপনার প্রতিটি গোপন আলোচনা পরিকল্পনা কিভাবে ফাঁস হয়ে যাচ্ছে? আমার মনে হয় আপনার অফিস ঘরের মধ্যে কোথাও এই রহস্যের সমাধান রয়েছে।